নমস্কার বন্ধুরা, আর এস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন লেখক হেমেন্দ্র কুমার রায় রচিত মানুষের গন্ধ পাই, আজকের প্রথম পর্ব। রেলপথের কাজে কোনো বাধাবিঘ্ন ছিল না, বেশ শান্তিতে দিন কাটছিল। কিন্তু এ আরাম বেশি দিন আর ভোগ করতে হলো না। হঠাৎ একদিন অত্যন্ত অপ্রত্যাশিতভাবে আমাদের সুখের ঘুম গেল চমকে। দুটো মানুষ খেকো সিংহ এসে আচম্বিতে বিপুল বিক্রমে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে। এই যুদ্ধ শেষ করতে সুদীর্ঘ 9 মাস কাল কেটে গিয়েছিল। মাঝে তাদের অত্যাচার এমন বেড়ে ওঠে যে প্রায় 3 সপ্তাহ ধরে হাজার হাজার লোক রেলপথের কাজ বন্ধ করে অলসভাবে বসে থাকতে বাধ্য হয়েছিল। দেখতে দেখতে সিংহরা মানুষ ধরা কাজে এমনই পাকা হয়ে উঠল যে কোনো বাধাকেই আর বাধা বলে, কোনো বিপদকেই আর বিপদ বলে মানত না। প্রতি রাত্রেই তাঁবুর ভিতর থেকে মানুষের পর মানুষ অদৃশ্য হতে লাগল। আমাদের সমস্ত সাবধানতাই তাদের অদ্ভুত চালাকির কাছে ব্যর্থ হয়ে গেল। কুলিরা বলতে লাগল, জঙ্গল থেকে রোজ রাত্রে যারা এখানে হানা দিতে আসে আসলে তারা সাধারণ জানোয়ার নয়, তারা হচ্ছে আফ্রিকার বুনো মানুষদের প্রেতাত্মা। তাদের দেশের বুকে বিলিতি রেলের লাইন বসেছে দেখে তারা চটে গেছে, তাই সিংহের মূর্তি ধারণ করে রোজ আমাদের ঘাড় ভাঙতে আসে। তারা অবদ্ধ, বন্দুকের গুলি তাদের গায়ে লাগে না, তারা অমর, গুলি খেয়েও তারা মরে না, ইত্যাদি। পরে পরে কয়েকজন কুলি অদৃশ্য হলো। প্রথম প্রথম আমি ভাবতুম যে কুলিদের দলে নিশ্চয়ই কোনো দুষ্টু লোক আছে, তারাই টাকার লোভে তাদের খুন করে জঙ্গলের ভিতর গিয়ে লাশ ফেলে দিয়ে আসে। কিন্তু আমার এ সন্দেহ যে ভুল, শীঘ্রই তার প্রমাণ পেলুম। সাবই পৌঁছবার প্রায় সপ্তাহ 3 পরে একদিন সকালে বিছানা ছেড়ে উঠেই শুনলুম কাল রাতে সিংহরা এসে তাঁবুর ভিতর থেকে জমাদার অঙ্গন সিংকে ধরে নিয়ে গিয়ে ফলার করেছে। অঙ্গন সিং হচ্ছে একজন লম্বা চওড়া জোয়ান শিখ। গতিক তো বড় সুবিধের নয়। তাড়াতাড়ি উঠে অঙ্গন সিংয়ের তাঁবুর দিকে অগ্রসর হলুম। তাঁবুর আশেপাশে বালির ওপরে রয়েছে স্পষ্ট সিংহের পায়ের দাগ। সে দাগ বরাবর বনের ভিতরে চলে গিয়েছে। বুঝলুম কুলিরা মিথ্যা বলে না, সিংহরাই তাদের সঙ্গে শয়তানি করছে বটে। অঙ্গন সিংয়ের তাঁবুতে আরও 12 জন কুলি বাস করত। রাত্রের ভীষণ কাণ্ড তারা স্বচক্ষে দেখেছে, তাদেরই মুখে সমস্ত শুনলুম। জমাদার অঙ্গন সিং তাঁবুর খোলা দরজার কাছেই শুয়ে ঠান্ডা হাওয়ায় খুব আরাম করে ঘুমোচ্ছিল। মাঝরাতে হঠাৎ আমরা দেখলুম একটা মস্ত সিংহ তাঁবুর ভিতরে মুখ বাড়িয়ে জমাদারের গলাটা হা করে দাঁতে চেপে ধরলে। জমাদার বলে উঠল, ছেড়ে দাও, ছেড়ে দাও। বলেই সে 2 হাতে সিংহের গলা জড়িয়ে ধরলে। পর মুহূর্তে জমাদারকে নিয়ে সিংহটা অন্তরিত হলো। ভয়ে তখন আমাদের হাত পা হিম হয়ে গেছে। কাঁপতে কাঁপতে শুনলুম সিংহের সঙ্গে জমাদারের বিষম লড়াইয়ের ঝটাপটি শব্দ। জমাদার সহজে কাবু হয়নি, কিন্তু কি করবে সে? সিংহের সঙ্গে মানুষ কখনো যুঝতে পারে? এই ভয়ানক গল্প শুনে ক্যাপ্টেন হ্যাসলেমকে নিয়ে আমি সিংহের পায়ের দাগ ধরে জঙ্গলের ভেতরে অগ্রসর হলুম। সিংহটা যেখানে যেখানে দাঁড়িয়েছে সেইখানেই রক্তের স্রোতে জমি তখনও ভিজে রাঙা হয়ে আছে। তারপরেই বনের ভেতরে এক জায়গায় গিয়ে দেখলুম সে কি দৃশ্য! দুঃস্বপ্নেও তা কল্পনা করা যায় না। চারিপাশকার জমি রক্তে আরক্ত এবং মাংস আর হাড়ের টুকরোয় ভরা। জমাদারের দেহ আর নেই বটে, কিন্তু হতভাগ্যের দেহ থেকে বিচ্ছিন্ন মুন্ডটা তখনও আস্ত অবস্থায় মাটির উপরে বসানো রয়েছে। মুন্ডের চোখ দুটো বিস্ফারিত, তার মধ্যে সচকিত আতঙ্ক ভরা দৃষ্টি তখনও স্তম্ভিত হয়ে আছে।
জমির চারিদিকেই ধস্তাধস্তির চিহ্ন দেখলেই বেশ বোঝা যায় জমাদার বেচারার দেহ নিয়ে দুটো সিংহ পরস্পরের সঙ্গে কামড়াকামড়ি ও টানা হেঁচড়া করেছে। এমন বীভৎস দৃশ্য আমি আর কখনো দেখিনি। জমাদারের দেহের টুকরো টাকরা যা পাওয়া গেল, আমরা তখনই তা সংগ্রহ করে মাটির ভিতরে গোড় দিলুম এবং যতক্ষণ আমরা এই কার্যে নিযুক্ত ছিলুম ততক্ষণই সেই বুক চমকানো কাটামুন্ডুটা তার স্থির ভীত দৃষ্টি দিয়ে যেন আমাদের প্রত্যেক গতিবিধি লক্ষ্য করতে লাগল। সে মুন্ডকে গোড় দিতে পারলুম না, কারণ শনাক্ত করবার জন্যে ডাক্তারের কাছে তাকে হাজির করতে আমরা বাধ্য। মানুষ খেকো সিংহের নিষ্ঠুরতার সঙ্গে এই আমার প্রথম পরিচয়, এবং সেইখানে দাঁড়িয়ে তখনই আমি প্রতিজ্ঞা করলুম যে অতঃপর এই শয়তানদের শাস্তি দেওয়াই হবে আমার জীবনের প্রধান কর্তব্য। কিন্তু তখনও আমি জানতুম না যে আমার কর্তব্য কত কঠিন ও বিপজ্জনক, এবং কতবার আমার অবস্থা হবে অভাগা অঙ্গন সিংহেরই মতন ভয়ানক। জমাদার অঙ্গন সিংহের তাঁবুর কাছাকাছি একটা গাছের উপর বন্দুক নিয়ে উঠে সেই রাত্রেই আমি বাসা বাঁধলুম। সিংহেরা যে তাঁবুর ভিতর থেকে খোরাক পেয়েছে, রাতে হয়তো খিদের চোটে আবার সেইখানেই এসে হানা দেবে, এই হচ্ছে আমার আশা। যেসব কুলি খুব বেশি ভয় পেয়েছে তারাও আমার সঙ্গে গাছের ডালে বসে রাত কাটাবে বলে কাকুতি মিনতি করতে লাগলো। আমিও সম্মতি দিলুম। নিশুতি রাত, আচম্বিতে ঘন ঘন সিংহ গর্জনে সমস্ত অরণ্য থরথর করে কাঁপতে লাগল। আমিও বন্দুক নিয়ে প্রস্তুত হয়ে রইলুম। অন্তত আজ ওদের একটারও মানুষ খাবার সাহায্যে চিরদিনের জন্য মিটিয়ে দিতে পারবো, এই বিষয়ে আমার মনের বিশ্বাস প্রবল হয়ে উঠল। সিংহের গর্জন ক্রমেই কাছে এগিয়ে আসছে, কাছে, আরও কাছে। তারপর হঠাৎ সব চুপচাপ। ঘণ্টা দুয়েক আর তাদের কোনো সাড়া নেই। আমার জানা ছিল সিংহেরা যখন শিকার করতে উদ্যত হয় তখন তারা আর কোনো শব্দই করে না। কোথাও কিছু নেই। অকস্মাৎ আধ মাইল দূর থেকে বিষম এক গোলমাল জেগে উঠে রাতের অন্ধকার আকাশকে যেন অস্থির করে তুললে। সিংহ যে আবার আজ নতুন শিকার সংগ্রহ করেছে সে বিষয়ে আর আমার কোনো সন্দেহই রইল না। আজকের মতো গাছে বসে রাত্রিবাসী ব্যর্থ হল, কারণ শত্রু আমার নাগালের বাইরে। পরদিন প্রভাতেই খবর এলো আমার আরেকজন কর্মচারীর দেহ সিংহের উদরে সমাধি লাভ করেছে। কাল সারা রাত ঘুম হয়নি। আজকের রাতটা বিশ্রাম করলুম। তার পরের রাতে আবার নতুন ঘটনাস্থলের কাছেই আর একটা গাছের উপরে গিয়ে আশ্রয় নিলুম। গাছের তলায় একটা জ্যান্ত ছাগলকে বেঁধে রাখলুম। লোভে পড়ে সিংহটা নিশ্চয়ই তার ঘাড় মটকাতে আসবে। গাছে চড়ে ভালো করে বসতে না বসতেই টিপটিপ বৃষ্টি শুরু হলো। আমার কাপড় চোপড় ও দেহ ভিজে ন্যাতনেতে হয়ে গেল। তবু আমি সতর্ক হয়ে রইলুম, কিন্তু বৃথা। গভীর রাতে দূর থেকে আবার এক মর্মান্তিক আর্তনাদ জেগে উঠল। আমি বুঝলুম পশুরাজ আবার আজ নতুন নরবলি দিলে। গাছের ডালে বসে নিরুপায় হয়ে নিজের হাত আমি নিজেই কামড়াতে লাগলুম। কুলিদের তাঁবুগুলো প্রায় 8 মাইল জায়গা জুড়ে ছড়ানো ছিল। কাজেই কবে, কখন, কোথায় যে সিংহেরা এসে হানা দেবে এটা স্থির করা সম্ভবপর ছিল না। তাদের চালাকি দেখে অবাক মানতে হয়। তারা ওপরোপরই দুরাত্রি কখনো একই তাঁবুতে আক্রমণ করত না। প্রথম প্রথম তারা সবসময় যে সফল হতো তাও নয়। এক রাতে একজন ভারতীয় ব্যাপারী কুলিদের তাঁবুতে আসছিল একটা গাধার পিঠে মিটমাট চাপিয়ে। অন্ধকারের ভিতর থেকে বিনা মেঘে বজ্রপাতের মতো হঠাৎ এক সিংহ তাদের উপরে ঝাঁপিয়ে পড়ল। তার বিপুল দেহের ধাক্কায় গাধা আর মানুষ দুই হলো কুপোকাত। কিন্তু একগাছা মোটা দড়িতে বাঁধা ছিল দুটো টিনের খালি ক্যানেস্তারা, এবং সিংহের থাবাতে গেল আটকে সেই দড়ি গাছা। খালি ক্যানেস্তারা মাটির উপরে আছড়ালে কি বেজায় আওয়াজ হয় তোমরা তা শুনেছ বটে, কিন্তু সিংহ তা কখনো শোনেনি। দড়ি থেকে থাবা ছাড়াবার জন্যে সিংহ যতই টানাটানি করে
ক্যানেস্তারা ততই ঝনঝনিয়ে বেজে ওঠে। সিংহ ভাবলে, বাপ রে, এ আবার কি নতুন জানোয়ারের চিৎকার। পেটের খিদে তার মাথায় চড়ে গেল। প্রাণের ভয়ে তখনই ল্যাজ গুটিয়ে সে দিলে চটপট চম্পট। ইতিমধ্যে সেই ব্যাপারী খুব ঢাঙা এক গাছের মগডালে উঠে গিয়ে থরথর করে কাঁপতে লাগল। বলা বাহুল্য, পরের দিন সকালের আগে সে আর মাটির ওপরে পা দেয়নি। এমনই মজার ঘটনা আরও দু একটা ঘটেছিল। আর একবার সিংহরা একটা তাঁবুতে মানুষ ধরতে এসে ভুল করে চালের একটা বস্তা টেনে নিয়ে গিয়েছিল। আর এক রাতে তারা তোষক শুদ্ধ একজন গ্রিক কন্ট্রাক্টরকে টেনে নিয়ে যায়। কিন্তু বনের ভিতরে গিয়ে দেখলে দুষ্ট মানুষটা কোনো ফাঁকে তোষক থেকে উঠে চুপি চুপি লম্বা দিয়েছে। কিন্তু পরে তারা আর ভুল করত না। তাঁবুর দরজা বন্ধ করে চারিদিকে কাটা ঝোপ দিয়ে এবং আগুন জ্বলিয়ে কোনো রকমেই আর তাদের ঠেকিয়ে রাখতে পারা যেত না। শত শত লোক আকাশ ফাটানো চিৎকার এবং বন্দুকের আওয়াজ করেও বা জ্বলন্ত কাঠ ছুঁড়েও তাদের আর হটাতে পারত না। কোনো কিছুতেই ভ্রুক্ষেপ না করেই তারা আমাদের দল থেকে মানুষের পর মানুষ ধরে নিয়ে যেতে লাগল। এই মানুষ শিকারের সময়ে আমি কিন্তু বিশেষ কোনো সাবধানতা অবলম্বন করিনি। আমার তাঁবু ছিল একেবারে খোলা জায়গায় এবং তার চারদিকে সিংহদের বাধা দিতে পারে এমন কোনো কাটাঝোপের বেড়া পর্যন্ত ছিল না। ও অঞ্চলের ডাক্তার রস একদিন আমার আতিথ্য গ্রহণ করলেন। রাত্রে ঘুমোতে ঘুমোতে হঠাৎ আমাদের ঘুম ভেঙে গেল। মনে হলো বাইরে তাঁবুর দড়ির সঙ্গে কে যেন ঝটাপটি করছে, কিন্তু লণ্ঠন জেলে বাইরে গিয়ে কিছুই দেখতে পেলুম না। সকালে উঠে ভালো করে পরীক্ষা করবার সময় দেখা গেল জমির ওপরে সিংহের থাবার দাগ। বুঝলুম ভাগ্যের জোরে কাল রাত্রে এ যাত্রা কোনো রকমে বেঁচে যাওয়া গেছে। তখনই সেখান থেকে তাঁবু তুলে ফেললুম এবং নদীর ধারে একখানা কুঁড়ে ঘর বানিয়ে সেইখানেই আড্ডা গাড়লুম এবং ঘরের চারিদিকে খুব উঁচু ও পুরু কাটাঝোপের বেড়া লাগিয়ে দিলুম। আমার চাকর বাকররা এই বেড়ার ভিতরে আশ্রয় নিলে এবং সারা রাত যাতে উজ্জ্বল আগুন জ্বলে সে ব্যবস্থাও করা হলো। সন্ধ্যার সময়ে দিনের কাজ সাঙ্গ করে আমি কুঁড়ের বারান্দায় এসে বসতুম, কিন্তু সেখানে বসে কোনো রকম লেখাপড়া করবার জো ছিল না, কারণ সর্বদাই বুকটা ধুকপুক করত। কি জানি সিংহমশাই কখন এক লাফে পাঁচিল টপকে হালুম তোমায় খেলুম বলে ভিতরে এসে পড়েন, বলা তো যায় না। কাজে কাজেই বন্দুকটা সর্বদাই রাখতুম কাছে কাছেই এবং থেকে থেকে ভয়ে ভয়ে বেড়ার ওপারে দৃষ্টি নিক্ষেপ করতুম, যেখানে স্থির ও স্তব্ধ হয়ে আছে কালির মতো কালো ভয় ভরা ঘন অন্ধকার। একদিন সকালে উঠে দেখতুম বেড়ার ওপারে মাটির উপরে সিংহরা পদচিহ্ন রেখে গেছে। সৌভাগ্যক্রমে কোনোদিন তারা বেড়া ডিঙোবার চেষ্টা করেনি। এর মধ্যে কুলিরাও তাদের তাঁবুর চারিদিকে কাটাঝোপের বেড়া তৈরি করে ফেলেছিল, কিন্তু তবু প্রতি 2-3 দিন অন্তরেই শোনা যেত অমুক তাঁবু থেকে অমুক কুলিকে সিংহরা ধরে নিয়ে গেছে। 2-3 হাজার কুলি অনেকখানি জায়গা জুড়ে বাস করত, কাজেই এই দুর্ঘটনাও তাদের খুব বেশি বিচলিত করতে পারত না, কারণ তারা প্রত্যেকেই মনে করত এত খোরাকের ভিতর থেকে সিংহের লোভ হয়তো তার উপরে পড়বে না। কিন্তু তারপর অধিকাংশ কুলি যখন অন্যত্র কাজ করতে চলে গেল এবং আমার সঙ্গে রইল মাত্র কয়েক শত কুলি, তখন সিংহের অত্যাচার হয়ে উঠল অত্যন্ত স্পষ্ট। কুলিরা এত ভয় পেলে যে অনেক কষ্টে আমি তাদের কাজ করাতে পারতুম। তাদের তাঁবুর বেড়া আরও উঁচু করে দিলুম এবং চারিদিকে আগুন জ্বালিয়ে রাখবারও ব্যবস্থা হলো। জন কয়েক লোক বড় বড় গাছে চড়ে সারা রাত অনেকগুলো ক্যানেস্তারা নিয়ে এমন জোরে বাজাতো যে কান যেন কালা হয়ে যাবার মতো হয়, কিন্তু তবু বেবরোয়া সিংহরা কিছুমাত্র গ্রাহ্য করত না। তাঁবুর ভিতর থেকে লোকের পর লোক অদৃশ্য হতে লাগল। আমার কুঁড়েঘরের কাছ থেকে খানিক তফাতে ছিল হাসপাতাল তাঁবু। তার চারিধারের বেড়া ছিল খুবই উঁচু আর মজবুত,
কিন্তু তাতেও কোনো ফল হলো না। সিংহরা সেই বেড়ার ভিতরেও একটা পথ তৈরি করে ফেললে। এক রাত্রে সন্দেহজনক শব্দ শুনে হাসপাতালের সহকারী ডাক্তার বাইরে বেরিয়ে এসে দেখেন মস্ত বড় একটা সিংহ তার দিকে কটমট করে তাকিয়ে আছে। তাকে দেখেই সিংহ মারলে এক লাফ। ডাক্তার ভয়ে আতকে পিছন পানে এক লাফ মেরে একেবারে পড়লেন গিয়ে একরাশ ডাক্তারি ওষুধপত্রের মধ্যে। হুড়মুড় করে সমস্ত ভেঙে পড়ল এবং সেই বিষম শব্দে ভরকে গিয়ে সিংহটা অন্যদিকে সরে পড়ল। ডাক্তার সেবারের মতো বেঁচে গেলেন বটে, কিন্তু সিংহটা খালি পেটে ফিরে যেতে রাজি হল না। সে হাসপাতালের আরেকটা ঘরের ভিতরে গিয়ে হানা দিলে। সেখানে 9 জন রোগী শয্যাশায়ী ছিল। 2 জন রোগীকে আহত করে তৃতীয় রোগীর দেহকে সে কাটা ঝোপের ভিতর দিয়ে হিড়হিড় করে টেনে বাইরে নিয়ে গেল। পরদিন সকালে গিয়ে দেখলুম একটা তাঁবু চিরে ভূমিষ্যাৎ হয়েছে এবং তার তলায় পড়ে কাতরাচ্ছে 2 বেচারি আহত কুলি। সেই দিনই সেখান থেকে হাসপাতাল তুলে আরেকটা সুরক্ষিত জায়গায় স্থানান্তরিত করা হলো। শুনেছিলুম সিংহরা প্রায়ই খালি তাঁবুর ভিতরে বেড়াতে আসে, তাই রাত্রে তাদের অভ্যর্থনা করবার জন্যে আমি বন্দুক নিয়ে তৈরি হয়ে পরিত্যক্ত হাসপাতালের ভিতর বসে সিংহের জন্যে অপেক্ষা করতে লাগলুম। কিন্তু গভীর রাত্রে স্তম্ভিত প্রাণে শুনলুম নতুন হাসপাতালের ভিতর থেকে মর্মভেদী আর্তনাদে জেগে উঠল। বুঝলুম শয়তানরা এবারেও আমাকে ফাঁকি দিলে। সকাল হতে না হতেই ছুটলুম নতুন হাসপাতালের দিকে। সিংহটা কাল রাতে বেড়া টপকে ভিতরে এসেছে এবং এক বেচারি ভিস্তিকে নিয়ে অদৃশ্য হয়েছে। যেসব কুলি সচক্ষে সমস্ত ঘটনা দেখেছে তারা যা বললে তা হচ্ছে এই। তাঁবুর ক্যাম্বিসের দেওয়ালের দিকে পা ছড়িয়ে ভিস্তি পরম আরামে ঘুমোচ্ছিল। কোথাও কিছু নেই। হঠাৎ একটা সিংহ এসে তাঁবুর তলা দিয়ে মুখ বাড়িয়ে ভিস্তির পা কামড়ে ধরে তাকে হিড়হিড় করে টেনে নিয়ে গেল। হতভাগ্য ভিস্তি সিংহের কবল থেকে বাঁচবার জন্যে প্রথমে একটা সিন্দুক, তারপর তাঁবুর একগাছা দড়ি 2 হাতে প্রাণপণে চেপে ধরলে। কিন্তু মিথ্যা চেষ্টা। ভিস্তিকে তাঁবুর বাইরে টেনে নিয়ে গিয়ে সিংহটা তার পা ছেড়ে টুটি কামড়ে ধরে বার কয়েক ঝটকান দিতেই বেচারা সমস্ত আর্তনাদ চিরদিনের জন্যে থেমে গেল। তারপর বিড়াল যেমন ইঁদুরের দেহ মুখে নেয়, তেমনিভাবে ভিস্তির দেহ মুখে করে সিংহটা কাটা ঝোপের বেড়া ভেদ করে বাইরে বেরিয়ে গেল। যেখান দিয়ে সিংহটা বাইরে বেরিয়ে গেছে সেইখানে গিয়ে দেখলুম কাটা ঝোপের গায়ে ছেঁড়া কাপড়ের ও রক্তাক্ত মাংসের টুকরো লেগে রয়েছে। বাইরে খানিক তফাতেই ভিস্তির দেহাবশেষ পাওয়া গেল। দেহাবশেষ তো ভারী, মাথার খুলি, 2খানা চোয়ালের ও দেহের খানকয়ে বড় বড় হাড়, হাতের খানিকটা অংশ, তাতে তখনও 2টো আঙুল সংলগ্ন রয়েছে এবং একটা আঙুলে একটা রূপোর আংটি। আংটিটা ভারতবর্ষে অভাগা ভিস্তির বিধবার কাছে পাঠিয়ে দেওয়া হলো। সেই দিন বৈকালেই খবর পাওয়া গেল মাইল 3 তফাতে 2টো সিংহের সাক্ষাৎ পাওয়া গেছে। প্রথমে তারা একজন কুলিকে ধরবার চেষ্টা করে, কিন্তু সেই কুলি ছিল তাদের চেয়েও চটপটে। সিংহদের দেখেই সে বিনা বাক্য ব্যয়ে একটা মস্ত লম্বা গাছের ওপরে তরবর করে উঠে পড়ে। মানুষের দুষ্টুমিতে বেজায় বিরক্ত হয়ে সিংহ দুটো প্রস্থান করে বটে, কিন্তু কুলি বেচারা ভয়ে আর গাছ থেকে নামতে পারে না। এমন সময়ে সেখান দিয়ে একখানা রেলগাড়ি যায়। তার এক কামরায় ছিলেন ট্রাফিক ম্যানেজার। তিনি জানলা থেকে সেই ভয়ে মরমর কুলিকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন। তারপরেই দেখা যায় সিংহ দুটো সাবু স্টেশনের কাছে বেরিয়ে বেড়াচ্ছে। তারপর রেলের ডাক্তার ব্রক সাহেব সন্ধ্যার অল্প আগে হাসপাতাল থেকে যখন ফিরছিলেন তখন একজন কুলি দেখতে পায় যে সিংহটা গুড়ি মেরে চুপি চুপি ব্রক সাহেবের পিছনে পিছনে আসছে। সিংহেরা পাড়া ছাড়া হয়নি শুনে আমি দ্বিতীয় হাসপাতালের সামনেই একখানা ঢাকা মালগাড়ি এনে রাখলুম এবং আশেপাশে গোটা কয়েক গরুকেও বেঁধে রাখা হলো সিংহদের লোভ জাগাবার জন্যে। রাত্রে বন্দুক নিয়ে আমি সেই মালগাড়ির ভিতরে এসে ঢুকলুম এবং আমার সঙ্গে এলেন ব্রক সাহেব। তাকে ফলার করবার চেষ্টা করেছিল বলে ব্রক সাহেব যে সিংহের ওপরে যার বরণাই খাপ্পা হয়েছিলেন এ কথা আর বলা বাহুল্য।
আবার সেই কালির মতো কালো, ঘন অন্ধকার। অরণ্যের নির্জনতা কি একঘেয়ে। হাসপাতালের দিকে তাকিয়ে আছি বটে, কিন্তু চোখে কিছুই দেখতে পাচ্ছি না। অন্ধকার আমাদের অন্ধ করে দিয়েছে। এমনিভাবে ঘন্টা দুয়েক কেটে গেল। আচম্বিতে ডান দিক থেকে শুকনো পাতার মর্মনানি শব্দ এলো। বুঝলুম কাছেই কোনো জানোয়ারের আবির্ভাব হয়েছে। তারপরেই ধূপ করে একটা অস্পষ্ট শব্দ, যেন হাসপাতালের কাটাঝোপের ওপর দিয়ে একটা ভারী দেহ লাফিয়ে পড়ল। গরুগুলো যেন ব্যস্ত হয়ে ছটফট করছে। আওয়াজ শুনে তাও বোঝা গেল। তারপর আবার সব চুপচাপ, যেন পরিত্যক্ত শ্মশান। আমি বললুম, মালগাড়ি থেকে নেমে আমি এবার মাটির উপরে শুয়ে থাকি, তাহলে সিংহ এদিকে এলে তাকে দেখবার আমার সুবিধা হবে। কিন্তু ডাক্তার ব্রক মানা করলেন বলে আমি আর গাড়ি ছেড়ে নামলুম না। ভাগ্যে আমি নামিনি, কারণ পরেই টের পেলুম যে একটা নরখাদক সিংহ কাছেই আমাদের জন্য ওত পেতে বসে আছে। নামলেই তারা আমাকে গপ করে গিলে ফেলত। আমরা যখন চোখ মেলে দেখছি খালি অন্ধকার, সে বদমাইশ তখন অন্ধকারের ভিতরে চোখ চালিয়ে বসে বসে ভাবছিল যে কোনো কায়দায় আমাদের একজনকে সে গ্রেপ্তার করে পেটে পুরবে। মনে হলো কেউ যেন চোরের মতো পা টিপে টিপে আমাদের দিকে এগিয়ে আসছে। তার দেহ যেন অন্ধকারের চেয়েও কালো। এ কি আমার মনের ভুল? যে জমাট অন্ধকারটা এগিয়ে আসছে তার দিকে বন্দুকের মুখ রেখে শুধালুম, মিস্টার ব্রক, আপনি কি কিছু দেখতে পাচ্ছেন? ব্রক সাহেব কোনো জবাব দিলেন না। আবার ক্ষণিকের জন্য সমস্ত স্তব্ধ, এবং তারপরেই অন্ধকারের ভিতর থেকে প্রকাণ্ড একটা দেহ আমাদের দিকে লাফিয়ে পড়ল। আমি চেঁচিয়ে উঠলুম, সিংহ! সঙ্গে সঙ্গে আমরা দুজনেই বন্দুকের ঘোড়া টিপলুম। আর একটু দেরি হলেই আর রক্ষে ছিল না। সে শয়তান তাহলে নিশ্চয়ই মালগাড়ির ভিতরে ঝাঁপিয়ে পড়ত। কিন্তু একসঙ্গে ডবল বন্দুকের আওয়াজে এবং বারুদের দপ করে জ্বলে ওঠা আগুনে ভয় পেয়ে সিংহটা তখনই সে মুলুক ছেড়ে চম্পট দিলে। পরদিন সকালে দেখা গেল ব্রক সাহেবের বন্দুকের গুলি সিংহের একটা পদচিহ্নের পাশেই বালির ভিতরে গিয়ে প্রবেশ করেছে। আর 1 ইঞ্চি এদিক দিয়ে এলেই গুলিটা ঠিক তার গায়ে লাগত। আমার বন্দুকের গুলির কোনোই খোঁজ পাওয়া গেল না। নরখাদকের সঙ্গে এই আমার প্রথম মুখোমুখি পরিচয়। মালগাড়ির সামনে বন্দুকের আগুনে আর আওয়াজে বোধহয় সিংহদের চোখ ঝলসে ও পিলে চমকে গিয়েছিল, কারণ অনেকদিন আর তাদের কোনোই খোঁজ খবর পাওয়া গেল না। আমরা সবাই হাঁপ ছেড়ে বাঁচলুম। ব্রক সাহেবের আর প্রতিশোধ নেওয়া হলো না। তিনি অন্য দেশে চলে গেলেন। কিন্তু আমার কেমন সন্দেহ হলো যে সিংহদের এ সুবুদ্ধি বেশি দিন স্থায়ী হবে না। সুতরাং যদি তারা আমার এদিকে বেড়াতে আসে, তাহলে তাদের ভালো করে আদর করবার জন্যে আমি একটা মস্ত ফাঁদ বানিয়ে রাখলুম। ফাঁদটা হলো অনেকটা ইঁদুরের কলের মতো, তবে আকারে তার চেয়ে অনেক বড়। ফাঁদের ভিতরে রইল 2টো কামরা। একটা কামরায় থাকবে মানুষ, তাকে খাবার জন্যে সিংহ ভিতরে ঢুকলেই ফাঁদের দরজাটা যাবে দুম করে পড়ে। সিংহ অন্য কামরায় বন্দী হবে। মানুষের কোনোই ক্ষতি করতে পারবে না, কারণ 2টো কামরার মাঝে মোটা লোহার রেলিংয়ের পাঁচিল দেওয়া আছে। মাস কয় সিংহরা সাবর কাছে আর এলো না বটে, কিন্তু তাদের নিষ্ঠুর অত্যাচারের নিত্য নতুন কাহিনী আমাদের কানে আসতে লাগল। 10-12 মাইল তফাতে গিয়ে রেল লাইনের অন্যত্র আবার তারা কুলিদের ওপরে আক্রমণ শুরু করেছে, এবং অল্পদিনের মধ্যেই তাদের কবলে আবার কয়েকজন মানুষের প্রাণ গেল। সাবর কুলিরা কিন্তু নিরাপদ শান্তিতে কাল কাটাতে লাগল। তারা ধরে নিলে শয়তানরা তাদের কথা ভুলে গেছে। নির্ভয়ে সবাই আবার কাজকর্মে যোগ দিলে। তারপর অকস্মাৎ এক ঘুটঘুটে রাত আধারে আমাদের সমস্ত আশা ভরসা ফর্সা হয়ে গেল। বিষম এক শোরগোলে আমাদের সকলকার ঘুম গেল ছুটে, এবং সেই পরিচিত আর্তনাদে যখন রাতের আকাশ কেঁপে উঠল, তখন বুঝতে দেরি লাগলো না যে
পশুরাজ আবার আজ নতুন পূজার বলি গ্রহণ করলে। বেজায় গরম পড়েছে, তাঁবুর ভিতরে দম যেন বন্ধ হয়ে আসে। আর তো শয়তানের উপদ্রব নেই, অতএব তাঁবুর বাইরে গিয়ে একটু আরাম করে শুতে আর বাধা কি। বিশেষ তাঁবুর বাইরে যখন শক্ত ও উঁচু বেড়া রয়েছে। এই ভেবে কুলির দল তাঁবুর বাইরে গিয়ে শুয়েছিল। হঠাৎ একজন কুলি জেগে সভয়ে দেখে বেড়া ফুঁড়ে ভিতরে ঢুকছে ভীষণ এক সিংহ। তখনই শুরু হলো হইচই, হুড়োহুড়ি, লাফালাফি, ছুটোছুটি। সিংহকে টিপ করে ওরই মধ্যে যারা সাহসী তারা কেউ ছুড়লে লাঠি সোটা, কেউ ছুড়লে ইট পাটকেল, কেউ ছুড়লে জ্বলন্ত কাঠ। কিন্তু পশুরাজ সেসব তুচ্ছ ব্যাপার গ্রাহ্যের মধ্যেই আনলে না এবং একটুও ইতস্তত না করে এক হতভাগ্যকে ধরে কাটাঝোপের ভিতর দিয়ে টানতে টানতে বাইরে নিয়ে গেল। সেখানে আরেকটা সিংহ এসে তার সঙ্গে যোগ দিলে এবং এমনই তাদের বুকের পাটা যে মানুষের দেহ নিয়ে এবারে তারা আর বনের ভিতরে গেল না, কাটাঝোপের বেড়ার পাশেই বসে তারা আহার আরম্ভ করলে। কুলিদের জমাদার অন্ধকারে তাদের দিকে কয়েকবার বন্দুক ছুড়লে, কিন্তু তাও তারা আমলে আনলে না। নিশ্চিন্তভাবে তাদের ভয়ানক ভোজ সমাপ্ত করে তবে তারা সে স্থান ছেড়ে প্রস্থান করলে। রাত পোয়ালে পর দেখলুম কুলির দেহের খুব সামান্য অংশই সিংহরা ফেলে গেছে। অন্যান্য কুলিদের মানা করলুম আজকেই তারা যেন সেই দেহাবশেষ গৌড় না দেয়। রাত্রে সেইখানেই বন্দুক নিয়ে আমি জেগে রইলুম। ভাবলুম দেহের বাকি অংশটা শেষ করবার লোভে সিংহরা আবার যদি ফিরে আসে। কিন্তু তারা আর ফিরে এলো না, এলো খালি একটা হায়না। সকালেই খবর এলো মাইল দুয়েক দূরের এক তাঁবু থেকে সিংহরা আর একজন কুলিকে ধরে নিয়ে গেছে এবং এক্ষেত্রেও তাঁবুর পাশেই নির্ভয়ে বসে তাদের খাওয়া দাওয়া সেরে নিয়েছে। সিংহরা যে কি করে এমন নিঃশব্দে এই পুরু কাটাঝোপের বেড়া ভেদ করে ভিতরে ঢোকে আমি কিছুতেই সেটা বুঝে উঠতে পারলুম না। আমার তো বিশ্বাস শব্দ হোক আর নাই হোক এর ভিতর দিয়ে ঢোকাই অসম্ভব। ব্যাপারটা আজ পর্যন্ত আমার কাছে রহস্যের মতোই মনে হয়। এই ঘটনার পর আমি ওপরি 8-10 রাত্রি নানা স্থানে সেই দুর্দান্ত পশুদের জন্য অপেক্ষা করলুম, কিন্তু সমস্তই ব্যর্থ হলো। হয় আমাকে দেখতে পেয়ে তারা অদৃশ্য হয়, নয় আমার কাছ থেকে অনেক দূরের তাঁবুতে গিয়ে মানুষ বধ করে। একদিনও তাদের বন্দুকের সীমানার মধ্যে পেলুম না। এদিকে রাতের পর রাত জেগে আমার শরীর রীতিমতো কাহিল হয়ে পড়ল। তবু আমি হাল ছাড়লুম না, কারণ এতগুলো নিরীহ মানুষ যখন একমাত্র আমাকেই তাদের রক্ষাকর্তা বলে জানে, তখন তাদের রক্ষা করা ছাড়া আমার আর কোনো কর্তব্য নেই। বনে জঙ্গলে বহুকাল কাটিয়েছি, অনেক বিপজ্জনক হিংস্র পশুর সঙ্গে যুদ্ধ করেছি, কিন্তু আমার জীবনে এমন ভয়াবহ সময় আর কখনো আসেনি। রাত্রের পর রাত্রে শুনছি ভয়ঙ্কর নরখাদকের মেঘ গর্জনের মতো চিৎকার এগিয়ে আসছে, ক্রমেই কাছে এগিয়ে আসছে এবং সঙ্গে সঙ্গে এও বুঝতে পারছি যে ভোর হবার আগেই আমাদের ভেতর থেকে একজন না একজনকে ইহলোকের সমস্ত আনন্দ থেকে বঞ্চিত হতে হবে। সিংহরা যেই তাঁবুর কাছে আসত অমনি তাদের চিৎকার থেমে যেত, আর তাদের চিৎকার থামলে আমরা বুঝতুম তারা শিকারের সন্ধান পেয়েছে, কারণ শিকারের সময়ে সিংহরা একেবারে চুপচাপ হয়ে যায়। তারপরেই সমস্ত স্তব্ধতা চঞ্চল হয়ে ওঠে। তাঁবুতে তাঁবুতে মানুষের উচ্চ কণ্ঠস্বর শোনা যেত, খবরদার ভাইয়া, শয়তানাতা। কিন্তু সে সাবধানতায় কোনোই ফল হতো না। আবার জেগে উঠত সেই পরিচিত আর্তনাদ এবং পরদিন সকালে নাম ডাকবার সময়ে একজন কুলিকে আর পাওয়া যেত না। রাত্রের পর রাত্রে বারংবার বিফল হয়ে ক্রমে আমি হতাশ হয়ে পড়লুম। এই সিংহরা নিশ্চয়ই মায়া সিংহ, নিশ্চয়ই তারা সিংহমূর্তিতে সাক্ষাৎ শয়তান। জঙ্গলের ভিতরে গিয়ে তাদের খুঁজে বার করবার চেষ্টা বৃথা, তাদের কোনো পাত্তাই পাওয়া যাবে না। কিন্তু কুলিদের সান্ত্বনা ও ভরসা দেবার জন্যে একটা কিছু তো করতে হবেই। কাজেই প্রতিদিন আমি দুর্ভেদ্য জঙ্গলের মধ্যে ঢুকে কখনো হুমড়ি খেয়ে,
কখনো হামাগুড়ি দিয়ে সিংহদের খুঁজতে লাগলুম। এই অন্বেষণের সময়ে যদি কোনো দিন তাদের সঙ্গে আমার মুখোমুখি দেখা হয়ে যেত, তাহলে তাদের চেয়ে আমারই ছিল বিপদের ভয় বেশি। আমি তাদের কোনো ক্ষতি করবার আগেই তারা হয়তো আমারই ঘাড় ভেঙে সব আপদ চুকিয়ে দিত। এতদিনে সাবর নরখাতকের ভীষণ কাহিনী চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং অনেক শিকারী ও সৈনিক আমাকে সাহায্য করবার জন্যে সাবো এসে হাজির হয়েছিলেন। প্রতি রাতে সবাই বন্দুক নিয়ে পাহারায় বসতেন, কিন্তু ফল হতো একই। সিংহরা এমনই চালাক হয়ে উঠেছিল যে যেদিকে বিপদ সেদিকে কিছুতেই ঘেঁষত না। আমরা যদি পূর্ব দিকে পাহারা দিই, তারা তবে মানুষ ধরে পশ্চিম দিকে গিয়ে। এক রাত্রের কথা স্পষ্ট আমার মনে আছে। রেল স্টেশন থেকে একজন কুলিকে ধরে এনে সিংহরা আমার তাঁবুর কাছে এসেই আড্ডা গেড়ে বসল। খেতে খেতে তাদের গজরানি ও সেই সঙ্গে মরমর করে হাড় ভাঙার শব্দ এখনও আমি যেন কানে শুনতে পাই। এর মধ্যে সবচেয়ে ভয়ানক হচ্ছে আমাদের অসহায়তা। বাইরে যাওয়া বৃথা, কারণ যাকে তারা ধরেছে সে বেচারা আর বেঁচে নেই, এবং চতুর্দিকের অন্ধকার এমন গাঢ় যে বন্দুক ছুঁড়েও লাভ নেই। আমার তাঁবুর কাছেই যেসব কুলি থাকত, সিংহদের আহারের শব্দে তারা এমনই ভয় পেলে যে চেঁচিয়ে আমার তাঁবুতে আসবার জন্যে কাকুতি মিনতি করতে লাগলো। আমি সম্মতি দিলুম। তারা এক ছুটে আমার তাঁবুতে এসে হাজির। তখন আমার মনে পড়ল তাদের দলে এক শয্যাশায়ী রোগী ছিল, তার কথা। তাদের জিজ্ঞাসা করে শুনলুম যে এমনই তারা হৃদয়হীন সে হতভাগ্যকে তাঁবুতে একলা ফেলে রেখে এসেছে। আমি তৎক্ষণাৎ তাকে আনবার জন্যে একদল লোক নিয়ে বাইরে বেরিয়ে এলুম, কিন্তু কুলিদের তাঁবুতে গিয়ে দেখলুম তাকে আর আমার তাঁবুতে আনবার কোনোই দরকার নেই, কারণ সঙ্গীরা তাকে একলা সেইখানে ফেলে পালালো দেখে ভয়েই তার প্রাণ বেরিয়ে গেছে। ব্যাপার ক্রমে গুরুতর হয়ে উঠল। এতদিন কেবল একটা নরখাতকই তাঁবুর ভিতরে ঢুকে মানুষ ধরে নিয়ে যেত, তার সঙ্গী অপেক্ষা করত বাইরেই। এখন তারা দুজনে মিলেই তাঁবুতে এসে ঢুকছে এবং প্রত্যেকেই এক একজন মানুষকে না নিয়ে বাইরে যায় না। মানুষ শিকার খুব সহজ দেখে তাদের বুক বলে ভরে গেছে। এইভাবে এক রাত্রে তারা দুজন স্থানীয় লোককে ধরে নিয়ে গেল। একজনকে তারা তখনই উদরসাৎ করে ফেললে, কিন্তু আরেকজনের কাতর ক্রন্দনে চারিদিক পরিপূর্ণ হয়ে উঠল। অনেকক্ষণ পরে তার ভয়ে আদমরা সঙ্গীরা কোনো রকমে কিঞ্চিত সাহস সঞ্চয় করে এগিয়ে গিয়ে দেখলে বোমা জঙ্গলের বেড়ার ভিতরে তার রক্তাক্ত দেহ আটকে রয়েছে। সিংহরা সেই জঙ্গল ভেদ করে তার দেহকে টেনে নিয়ে যেতে পারেনি। হতভাগ্যকে উদ্ধার করে আনা হলো বটে, কিন্তু সে বাঁচল না। এরই 2-4 দিন পরে সিংহরা এক রাত্রে সবচেয়ে বড় তাঁবুর ভিতরে গিয়ে হানা দিলে। দূর থেকে আমি কুলিদের করুণ আর্তনাদ শুনতে পেলুম, কিন্তু কিছুই করতে পারলুম না। ইন্সপেক্টর মিস্টার ডলগ্রেন বন্দুক নিয়ে বাইরে এলেন এবং অন্ধকারে যেখানে বসে সিংহরা সশব্দে নরমাংস ভক্ষণ করছিল সেই দিকে ওপরে ওপরই 50 বার বন্দুক ছুড়লেন, কিন্তু দুঃসাহসী সিংহরা সে গুলি বৃষ্টিতেও ভয় পেলে না। ডলগ্রেন সাহেবের সন্দেহ হলো তিনি একটা সিংহকে আহত করেছেন। পরদিন সকালে তাই তার সঙ্গে আমি আহত সিংহটার সন্ধানে বেরিয়ে পড়লুম। বালির ওপরে সিংহের পদচিহ্ন অনুসরণ করে খানিক দূর অগ্রসর হয়েই একটা জঙ্গলের ভিতর থেকে বারংবার সিংহের ক্রুদ্ধ গর্জন শুনতে পেলুম। খুব সাবধানে জঙ্গল সরিয়ে দেখা গেল মাটির ওপরে একটা কুলির আধ খাওয়া দেহ পড়ে রয়েছে, কিন্তু সিংহরা সেখান থেকে সরে পড়েছে। সত্যি কথা বলতে কি, এরকম ভয়াবহ ব্যাপারে অশিক্ষিত কুলিরা তো দূরের কথা, পৃথিবীর মধ্যে সবচেয়ে সাহসী ব্যক্তিও স্তম্ভিত না হয়ে পারবে না। সাবর চারিদিকে তখন পালাও পালাও রব উঠল। কুলিরা দল বেঁধে কাজে কামাই করলে এবং আমার কাছে এসে জানালে যে আমরা আর কিছুতেই এদেশে থাকব না। ভারতবর্ষ থেকে আমরা এখানে সিংহের ফলার হবার জন্য আসিনি, আমরা এসেছি সরকার বাহাদুরের চাকরি করতে। তারপরেই সাবতে প্রথম যে রেলগাড়ি এলো, দলে দলে কুলি লাইনের ওপরে লম্বা হয়ে শুয়ে পড়ে
সে গাড়িখানাকে থামিয়ে ফেললে এবং তারপরে সকলে মিলে গাড়িতে উঠে কয়েক শত কুলি সেই দিনই এই অভিশপ্ত দেশ ছেড়ে চম্পট দিলে। লাইনের কাজ একেবারেই বন্ধ হয়ে গেল। বাকি যারা রইল তারা কাজকর্ম করবে কি? সিংহের কবল থেকে আত্মরক্ষা করবার জন্যে নানা উপায়ের কথা ভাবতে ভাবতেই তাদের সময় কাটতে লাগল। কেউ ছাদের ওপরে, কেউ উঁচু জলের ট্যাঙ্কের ওপরে গিয়ে আশ্রয় নিলে, কেউ বা তাঁবুর মাটির ভেতরে গভীর গর্ত খুঁড়ে গর্তের মুখে ভারী কাঠ চাপা দিয়ে সেইখানেই রাত্রিবাস করে। সন্ধ্যা হলেই দেখা যায় বড় বড় গাছের ডালে ডালে বানরের মতো দলে দলে মানুষ বসে আছে। এক একটা গাছের ডালে এত লোক বসে থাকত যে এক রাত্রে একটা গাছের ডাল ভেঙে অনেকগুলো লোক সিংহের মুখে গিয়ে পড়ল। ভাগ্যক্রমে সিংহরা তখন অন্য একজন মানুষকে ধরেছিল বলে তাদের দিকে আর ফিরে তাকায়নি, কিংবা গাছ থেকে মানুষ বৃষ্টি দেখে তারা বিস্ময়ে অত্যন্ত চমকে গিয়েছিল। ওখানকার ডিস্ট্রিক্ট অফিসার ছিলেন মিস্টার হোয়াইটহেড। কুলিদের ধর্মঘটের কিছু আগে আমি তাকে সাভয়ে এসে সিংহ শিকারে আমাকে সাহায্য করবার জন্য চিঠি লিখেছিলাম। উত্তরে তিনি জানিয়েছিলেন অমুক তারিখে আমি যাত্রা করব। তাকে ও তার মোটমাট আনবার জন্যে নির্দিষ্ট তারিখে আমি আমার ভৃত্যকে স্টেশনে পাঠিয়ে দিলুম। খানিকক্ষণ পরেই আমার ভৃত্য ছুটতে ছুটতে ও ভয়ে কাঁপতে কাঁপতে ফিরে এলো। আমি জিজ্ঞাসা করলুম, ব্যাপার কি? সে জানালে যে স্টেশনে ট্রেনও নেই, রেলের কোনো লোকও নেই, কেবল মস্ত বড় একটা সিংহ প্ল্যাটফর্মের ওপরে নিজের মনে পায়চারি করে বেড়াচ্ছে। অসম্ভব কথা, আমি হেসেই উড়িয়ে দিলুম। আজকাল এখানকার লোকেরা ভয়ে এতটা ভেবড়ে গেছে যে জঙ্গলে একটা বেবুন কি হায়না কি কুকুর দেখলেও সিংহ দেখেছে বলে চিৎকার করে ওঠে। কিন্তু পরদিনই জানা গেল আমার চাকরের কথা মিথ্যা নয়। সত্য সত্যই একটা মানুষ খেকো সিংহ এসে স্টেশনে হানা দিয়েছিল এবং স্টেশন মাস্টার তার লোকজন নিয়ে ঘরের ভিতরে খিল দিয়ে বসে থাকতে বাধ্য হয়েছিলেন। কিন্তু তখনও মিস্টার হোয়াইটহেডের দেখা নেই। আমি ভাবলুম তাহলে এবারে তার আশা আর হলো না। সন্ধ্যার পর আহারে বসেছি, এমন সময়ে দুবার বন্দুকের আওয়াজ শুনলুম, কিন্তু তাতে আমি ভ্রুক্ষেপ করলুম না, কারণ আজকাল এখানে যখন তখন বন্দুকের শব্দ শোনা যায়। খাওয়া দাওয়া শেষ হলে পর প্রতি রাত্রের মতো আজকেও আমি রাত জাগতে বেরুলুম। একটি গোপন জায়গায় গিয়ে বন্দুক বাগিয়ে বসে রইলুম। একটু পরেই খুব কাছেই শুনলুম সিংহরা গজরাতে গজরাতে মরমর করে হাড় ভেঙে খাচ্ছে। তাঁবুর ভিতরে কোনো গোলমাল নেই, কেউ আর্তনাদও করছে না। তবে এখানে তারা আর কি খাবার জিনিস পেয়েছে? মনে মনে আন্দাজ করলুম হয়তো তারা কোনো হতভাগ্য পথিককেই আজ বধ করেছে। হঠাৎ দেখলুম অন্ধকারের ভিতরে তাদের অগ্নিময় চোখগুলো জ্বলে উঠল। বেশ টিপ করে বন্দুক ছুড়লুম, তারপরেই সব চুপচাপ। নিশ্চয়ই তারা শিকার নিয়ে সেখান থেকে সরে পড়েছে। সকালবেলায় তাঁবুতে ফেরবার পথে মিস্টার হোয়াইটহেডের সঙ্গে দেখা হয়ে গেল। তার মুখ বিবর্ণ, চুল উস্কো খুস্কো, পোশাক এলোমেলো, যেন তিনি অত্যন্ত পীড়িত। সবিস্ময়ে জিজ্ঞাসা করলুম, এ কি ব্যাপার? তুমি এলে কোত্থেকে? কাল তুমি আসনি কেন? তিনি মুখ ভার করে বললেন, ভদ্রলোককে নিমন্ত্রণ করে তুমি তার অভ্যর্থনার জন্য চমৎকার ব্যবস্থা করে রেখেছ। সে কি হয়েছে? কি? তোমার সেই হতচ্ছাড়া সিংহ কাল রাতে আরেকটু হলেই আমার দফা রফা করে দিয়েছিল। কি বাজে বকছ? নিশ্চয়ই তুমি কোনো দুঃস্বপ্ন দেখেছ। হোয়াইটহেড আমার দিকে ফিরে দাঁড়িয়ে বললেন, আমার পিঠের দিকে তাকিয়ে দেখো, এটাও কি স্বপ্ন? তার জামা গলার কাছ থেকে নিচে পর্যন্ত ছিঁড়ে ফালা ফালা হয়ে গেছে এবং আদুর পিঠের ওপরে চার চারটে ধারালো নখের রক্তাক্ত দাগ দেখা যাচ্ছে। নির্বাক হয়ে তাকে নিয়ে আমি তাঁবুতে ফিরে এলুম। তার ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে দিলুম। তারপর তার মুখ থেকে যা শুনলুম তা হচ্ছে এই,
কাল আমি যখন সাবো স্টেশনে এসে হাজির হলুম তখন রাত হয়ে গেছে। সঙ্গে ছিল আমার চাকরদের সর্দার আবদুল্লাহ। আমি তোমার তাঁবুতে আসবার পথ ধরলুম। পিছনে পিছনে লণ্ঠন নিয়ে আসতে লাগলো আবদুল্লাহ। কোথাও কিছু নেই। হঠাৎ একটা প্রকাণ্ড সিংহ কোত্থেকে এক লাফে আমার ঘাড়ের ওপরে এসে ঝাঁপিয়ে পড়ল। বিষম ধাক্কায় আমি ছিটকে মাটির ওপরে দরাম করে পড়ে গড়াগড়ি দিতে লাগলুম। সৌভাগ্যক্রমে বন্দুকটা তখন আমার হাতেই ছিল। আমি তখনই সিংহকে লক্ষ্য করে বন্দুক ছুড়লুম। গুলি সিংহের গায়ে লাগলো না বটে, কিন্তু বন্দুকের আগুন ও আওয়াজ দেখে শুনে সিংহটা হতভম্ব হয়ে গেল। সেই সুযোগে আমি এক লাফে সরে দাঁড়ালুম, কিন্তু সিংহ তখন আবদুল্লাহকে আক্রমণ করলে। সে বেচারা চিৎকার করে উঠল, হুজুর, সিংহ! তারপরে সে আর কিছু বলবার সময় পেলে না, কারণ সিংহ তাকে নিয়ে তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গেল। আমি আবার বন্দুক ছুড়লুম, কিন্তু কোনোই ফল হলো না। এতক্ষণে আমি বুঝতে পারলুম যে কাল রাত্রে সিংহরা কোন হতভাগ্যের মাংস ভক্ষণ করছিল। সেই দিনেই ওখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট ফারকুয়ার সাহেবও একদল সেপাই নিয়ে সিংহ শিকারে আমাকে সাহায্য করতে এলেন, এবং আরও কয়েকজন সাহেব নানা স্থান থেকে সাবো এসে হাজির হলেন। সিংহদের কুখ্যাতি তখন দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছিল। সিংহের বিরুদ্ধে মানুষের এই বিপুল যুদ্ধ ঘোষণার কথা সিংহরা টের পেয়েছিল কিনা জানি না। জানলে দুরাত্মাদের পেটের পিলে নিশ্চয়ই চমকে যেত। এবারে আমরা আটঘাট বেঁধে কার্যক্ষেত্রে অবতীর্ণ হলুম। আমি যে একটি সিংহ ধরবার ফাঁদ তৈরি করেছি, পূর্বেই সে কথা বলা হয়েছে। সেই ফাঁদটি একটি জুৎসই জায়গায় এনে রাখলুম। তার ভিতরের একটি কামরায় রইল দুজন সশস্ত্র সেপাই। মানুষ খাবার লোভে সিংহরা ভিতরে ঢুকলেই ফাঁদের অন্য ঘরে বন্দী হবে, অথচ মানুষের ঘরে আসতে পারবে না। গাছে গাছে বন্দুক নিয়ে অন্যান্য সেপাইরা পাহারায় রইল। সাহেবরাও প্রস্তুত হয়ে ঝোপে ঝাপে লুকিয়ে রইলেন। রাত 9টা বাজল। এখনো পর্যন্ত চারিদিক একেবারে নিঃসার হয়ে আছে। আচম্বিতে একটা শব্দ হলো। বুঝলুম আমার ফাঁদের ভারী দরজা ঝপাং করে পড়ে গেল। আনন্দে প্রাণ নেচে উঠল। এতদিনে অন্তত একটা শয়তানকেও বাগে পাওয়া গেল। কিন্তু শেষে দেখা গেল সবই ফঙ্কিকার। সিংহ এসেছিল, ধরা পড়েছিল, কিন্তু তবু তাকে খাঁচার ভেতরে পাওয়া গেল না। বুঝুন এ কত বড় দুর্ভাগ্য। খাঁচার ভিন্ন কামরায় যে দুজন সেপাই ছিল তাদের উপরে হুকুম ছিল যে সিংহ ধরা পড়লেই তারা তাকে বধ করবে। কিন্তু ভীষণ সিংহ যখন পিঞ্জরে বন্দী হয়ে গর্জন ও লম্ফত্যাগ করতে লাগলো, তখন সেপাইরা আতঙ্কে এমনই আড়ষ্ট হয়ে গেল যে বন্দুক ছোড়ার কথা আর তাদের মনেই রইল না। কাছেই এক জায়গায় ছিলেন ফারকুয়ার সাহেব। ব্যাপার বুঝে সেইখানে থেকেই তিনি চেঁচিয়ে তাদের উৎসাহিত করতে লাগলেন। তখন তারা মরিয়া হয়ে বিপুল বিক্রমে বন্দুক ছুড়তে শুরু করলে। সে কি যে সে বন্দুক ছোড়া! অন্ধ বা পাগলরাও তেমনভাবে বন্দুক ছোড়ে না। আকাশে বাতাসে আমাদের আশেপাশে মাথার উপরে গুলির ঝড় বইতে লাগলো। প্রাণ যায় আর কি। বন্দুকের গুলির চোটে ফাঁদের দরজার খিল গেল উড়ে। সঙ্গে সঙ্গে সিঙ্গি দিলে দে চম্পট। একেবারে পাশ থেকে এমন রাশি রাশি গুলি ছুড়লে যে কোনো দুর্দান্ত একবার নয় 10-12 বার মরতে পারত। তবু যে সিপাহীরা কেন তাকে বধ করতে পারলে না, এটা একটা অসম্ভব রহস্যের ব্যাপার। খাঁচার ভিতরে রক্ত দেখে বোঝা গেল সিংহটা আহত হয়েছে বটে, কিন্তু এ তুচ্ছ সান্ত্বনার ব্যাপার, কারণ তার মৃত্যু ছিল নিশ্চিত। তবু আমরা একেবারে হাল ছাড়লুম না। সকালবেলায় দল বেঁধে বেরিয়ে পড়ে বনে বনে সিংহের খোঁজ করতে লাগলুম। মাঝে মাঝে জঙ্গলের ভিতর থেকে পশুরাজের ক্রুদ্ধ গর্জন শোনা গেল, কিন্তু ওই পর্যন্ত। তার দেখা পাওয়ার সৌভাগ্য আর হলো না। কেবল ফারকুয়ার সাহেব একটা সিংহকে একবার বিদ্যুতের মতো এ জঙ্গল থেকে ও জঙ্গলে চলে যেতে দেখেছিলেন। এইভাবে 2 দিন কাটল। সিংহ কিন্তু দেখা দিতে রাজি হলো না। ফারকুয়ার সাহেব তখন হতাশ হয়ে তার সেপাইদের নিয়ে চলে গেলেন। মিস্টার হোয়াইটহেড ও অন্যান্য সাহেবরাও একে একে বিদায় গ্রহণ করলেন।
আবার আমি একলা। বুঝলুম এখন থেকে আমাকে আবার একা একাই নরখাদক সিংহদের সঙ্গে যুদ্ধ করতে হবে। দিন 2 পরের কথা। সকালবেলায় বাইরে বেরিয়েই দেখি একজন সোয়াহিলি অর্থাৎ স্থানীয় অসভ্য বাসিন্দা মহাভয়ে ছুটতে ছুটতে চেঁচাচ্ছে, সিম্বা সিম্বা, এবং বারংবার পিছন পানে তাকিয়ে দেখছে। তাকে প্রশ্ন করে জানলুম যে নদীর ধারের তাঁবুর ভিতর থেকে সিংহরা একজন মানুষ ধরতে গিয়ে ধরতে পারেনি। তখন তারা একটা গাধাকে বধ করে সেইখানেই বসে বসে ভোজন করছে। এই হলো আমার সুযোগ। এই সুযোগ কি আর ছাড়ি? এক ছুটে তাঁবুতে ফিরে ফারকুয়ার সাহেব যে বৃহৎ বন্দুকটা রেখে গিয়েছিলেন সেটা তুলে নিয়েই বেরিয়ে পড়লুম। সোয়াহিলি আগে আগে আমাকে পথ দেখিয়ে নিয়ে চলল। খুব সন্তর্পণে এগুতে লাগলুম। এবারে এসপার কি ওসপার। খানিক পরেই ঘনঝোপের ফাঁক দিয়ে দেখা গেল একটা সিংহকে। দুর্ভাগ্যক্রমে সোয়াহিলির পা পড়ল একটা খড়মড়ে শুকনো ডালের ওপরে গিয়ে। সুচতুর পশুরাজ তখনই সে শব্দটা শুনতে পেল এবং একবার গজরে উঠেই আরও ঘন জঙ্গলের ভিতরে অদৃশ্য হয়ে গেল। পাছে বাগে পেয়েও আবার তাকে হারাই, সেই ভয়ে তাড়াতাড়ি আমি তাঁবুতে ফিরে এলুম। সেখানে যতগুলি ছিল সবাইকে ডেকে এনে এক জায়গায় জড়ো করলুম এবং বললুম, যত ঢাকঢোল আর টিনের ক্যানেস্তারা আছে সব নিয়ে তোমরা আমার সঙ্গে এসো। যে জঙ্গলে সিংহটা অদৃশ্য হয়েছিল দল বেঁধে আবার সেখানে গিয়ে দাঁড়ালুম। কুলিদের জমাদারকে বললুম, জঙ্গলের ওপাশে যাচ্ছি আমি। তোমার লোকজনকে এই জঙ্গলের এপাশ থেকে 3 দিক ঘিরে অর্ধচন্দ্রাকারে দাঁড় করাও। আমি ওপাশে গিয়ে পৌঁছলেই তোমরা সবাই মিলে ঢাকঢোল আর ক্যানেস্তারা বাজিয়ে বিষম গোলমাল শুরু করে দেবে। গুড়ি মেরে আমি জঙ্গলের ওপাশে গিয়ে হাজির হলুম। জঙ্গলের ভিতর থেকে একটা পথ বেরিয়ে এসেছে। তারই সামনে একটা ঢিবির পিছনে গিয়ে আমি গা ঢাকা দিলুম। একটু পরেই একসঙ্গে অসংখ্য ঢাকঢোল আর ক্যানেস্তারার আকাশ ফাটানো ও বন কাঁপানো বাজনা আরম্ভ হলো। সেই সঙ্গে আবার ভৈরব চিৎকার করতে করতে সমস্ত কুলি যখন পায়ে পায়ে এগুতে শুরু করলে তখন সেই হৈ হৈ রবে আমারই কান যেন কালা হয়ে যাবার জোগাড় হলো। কোনো ভদ্রসিংহই এ গোলমাল সইতে পারবে না বুঝে আমি প্রস্তুত হয়ে রইলুম। যা ভেবেছি তাই। মহা আনন্দে দেখলুম একটা মস্ত বড় বলবান ও কেশরহীন সিংহ দ্রুত পদে জঙ্গল ছেড়ে বাইরে এসে দাঁড়ালো। আজ কয়েক মাস ধরে এত চেষ্টা, এত পরিশ্রম ও এত নরহত্যার পরে অন্তত একটা শয়তান এই প্রথম আমার কবলে এসে পড়ল। আর ওর রক্ষা নেই। ধীরে ধীরে সিংহটা এগুচ্ছে এবং বারবার অবাক হয়ে চারিদিক তাকিয়ে তাকিয়ে ভাবছে তার রাজত্বে হঠাৎ এই অশান্তির কারণ কি। এই গোলমালেই সে অন্যমনস্ক হয়ে আছে, নইলে এতক্ষণে নিশ্চয়ই সে আমাকে দেখে ফেলত, কারণ ঢিবির আড়ালে আমার সব দেহটা ঢাকা পড়েনি। সে যখন আমার কাছ থেকে মাত্র 15 গজ তফাতে, আমি তখন বন্দুক তুলে লক্ষ্য স্থির করে ফেললুম এবং সঙ্গে সঙ্গে তার চোখ পড়ে গেল আমার উপরে। আচম্বিতে আমাকে যেন মাটি ফুঁড়ে জেগে উঠতে দেখে অত্যন্ত হতভম্ব হয়ে সে থমকে দাঁড়িয়ে পড়ল এবং গড়গড় করতে লাগল, আর কোথায় পালাবে চাদু। এই না ভেবে তার মাথা টিপ করে দিলুম আমার বন্দুকের ঘোড়া টিপে। কি সর্বনাশ! টোটার বারুদ যে জ্বলে গেল, গুলি যে ছুটল না। পরের বন্দুক নিয়ে এ কি বিপদ! এই অভাবিত দুর্ঘটনায় আমি এমন স্তম্ভিত হয়ে পড়লুম যে বন্দুকের দ্বিতীয় নলচের ঘোড়া টেপার কথা ভুলেই গেলুম। বন্দুকটা কাঁধ থেকে নামালুম, যদি সময় পাই আবার তাতে টোটা ভরে ফেলব। সৌভাগ্যক্রমে ঢাকঢোল ক্যানেস্তারার আওয়াজে ও কুলিদের চিৎকারে সিংহটা এমনই ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল যে আমার দিকে সে আর নজর দেবার সময় পেলে না, নইলে এ যাত্রায় আমার প্রাণ নিশ্চয়ই বাঁচত না। সে আমাকে আক্রমণ না করে এক লাফে আবার জঙ্গলের ভিতর গিয়ে পড়ল এবং এতক্ষণে আমার আবার হুঁশ হলো। আমি আবার বন্দুক তুলে দ্বিতীয় নলচের গুলি ছুড়লুম। সঙ্গে সঙ্গে সিংহের গজরানি শুনেই বুঝলুম আমি লক্ষ্যভেদ করেছি।
কিন্তু আসলে কোনো সুফলই ফলল না। আহত সিংহ আবার পালালো। তার পিছনে ছুটেও আর তাকে ধরতে পারলুম না। বিষম খাপ্পা হয়ে আমি বন্দুককে, যার বন্দুক এবং যে এই বন্দুক তৈরি করেছে, তাদের যা মুখে আসে তাই বলে গালাগালি দিতে লাগলুম। এরপর আর কোনোদিন আমি এই বন্দুকটা ব্যবহার করিনি। তখনকার মতো আবার তাঁবুর দিকে ফেরা ছাড়া আর উপায় রইল না। বারবার দুর্ভাগ্যে ও অসাফল্যে মন আমার ভেঙে পড়ল এবং কুলিদেরও কুসংস্কার আরও দৃঢ় হয়ে উঠল। এখানকার সিংহরা মায়া সিংহ না হয়ে যায় না। সত্যি অনেকটা সেই রকমই বটে। এই সিংহদের ওপরে কে যেন মন্ত্র পড়ে দিয়েছে। বন্দুকের গুলি এদের কিছুই করতে পারে না। সিংহরা যে গাধাটাকে বধ করেছে তাকে খেয়ে ফেলবার আগেই আমরা যে গিয়ে পড়েছিলাম এটা আমি ভুলিনি, এবং তারা যে গাধার মাংস খাবার লোভে আবার ফিরে এলেও আসতে পারে এটাও আমার অজানা ছিল না। গাধার দেহটা যেখানে পড়ে আছে তার কাছে কোনো গাছ টাছ ছিল না, তাই সেখানে আমি 4টে বড় বড় ডান্ডা পুঁতে তার উপরে তক্তা পেতে একটা 12 ফিট উঁচু মাচা বানিয়ে ফেললুম এবং একটা খোটা পুঁতে তার সঙ্গে একগাছা মোটা দড়ি জড়িয়ে গাধার দেহটা এমনভাবে বেঁধে রাখলুম যে সিংহরা সহজে সে দেহটা টেনে নিয়ে যেতে পারবে না। সূর্য যেই অস্ত গেল আমি অমনি মাচার টঙে চড়ে বসলুম, এই আশায় যে যদি সিংহরা আবার ভুল করে আমার ফাঁদে পা দেয়। অন্ধকার নেমে এলো, সঙ্গে সঙ্গে অসীম স্তব্ধতা। আফ্রিকার অরণ্যে অন্ধকার নিশীথের স্তব্ধতা যে কী রকম লিখে তা বোঝানো যায় না, প্রাণ দিয়ে তাকে অনুভব করতে হয়। বিশেষ আমার মতন অবস্থায়, একাকী ও সঙ্গীরা আছে কত দূরে। নির্জনতা, নীরবতা ও যে জন্যে আমি এখানে বসে আছি তার ভাবনা, এই সমস্তরই প্রভাব আমার চিত্তকে কেমন যেন স্বপ্নাচ্ছন্ন করে তুললে। ওপরে আকাশ, অন্ধকার সেখানে খুব জমাট নয়, চারপাশে বন জঙ্গল। অন্ধকারের ওপরে সেখানে যেন অন্ধকারের আরেকটা প্রলেপ পড়েছে এবং সামনে খোলা জমি। অন্ধকার সেখানে যেন একলাটি শুয়ে আছে। কোথাও একটা পাখি ডাকছে না, বাতাসের দোলায় পাতা শিউরে উঠছে না। ঢুলতে ঢুলতে চমকে উঠলুম, যেন শুকনো পাতা মরমর করে উঠল না। কান পেতে রইলুম, বনের ভিতরে কোনো দানবের পায়ের শব্দ শুনবার জন্যে। ও শব্দটা কিসের? নরখাদক সিংহের? নিশ্চয়ই আজ আমার ভাগ্য ফিরবে। আবার সেই গম্ভীর স্তব্ধতা। প্রাণপণে অন্ধকারের ভিতরে দৃষ্টিকে চালিয়ে বন্দুক ধরে আমি বসে রইলুম একটা পাথরের মূর্তির মতো। একটু পরেই সকল সন্দেহ ঘুচে গেল। হ্যাঁ, পশুরাজেরই আবির্ভাব হয়েছে। ওই গভীর দীর্ঘশ্বাস, ওটা হচ্ছে ক্ষুধার চিহ্ন। ওই তো জঙ্গলের ভেতর দিয়ে সাবধানে এসে এগিয়ে আসছে, তারই শব্দ হচ্ছে। এক মুহূর্তের জন্যে সমস্ত স্থির, তারপরেই ক্রুদ্ধ গর্জন। পশুরাজের চোখে ধুলো দেওয়া অসম্ভব। সে টের পেয়েছে যে আমি এখানে সশরীরে উপস্থিত। তাই তো সে কি আবার আমাকে ফাঁকি দেবে? না, চাকা ঘুরে গেল। ব্যাপারটা হঠাৎ অন্যরকম হয়ে দাঁড়ালো। আমি এসেছি সিংহ শিকার করতে, কিন্তু সিংহই এখন আমাকে শিকার করতে চায়। সে কি বুঝতে পেরেছে যে আমি হচ্ছি প্রধান শত্রু? সিংহটা গাধার দিকও মারালো না। সে চোরের মতো আমার মাচার চারিপাশে ওত পেতে ঘুরে বেড়াতে লাগলো। প্রায় ঘন্টা 2 ধরে এই ব্যাপার চলল। ধীরে ধীরে সে মাচার কাজ ঘেঁষে এসে দাঁড়ালো। অন্ধকারে তাকে আমি দেখতে পাচ্ছিলাম না বটে, কিন্তু তার পায়ের শব্দে সমস্তই আন্দাজ করতে পারছিলাম। আমার এই নরবরে মাচা, এমন কাণ্ড হতে পারে সেটা না ভেবেই এটা তৈরি করা হয়েছে। বলিষ্ঠ সিংহের প্রথম আক্রমণেই মাচা শুদ্ধ আমাকে মাটিতে গড়াগড়ি দিতে হবে, এবং তারপর আর এই তো মোটে 12 ফিট উঁচু মাচা,
সিংহ যদি এক লাফে এর উপরে উঠে পড়ে, তাহলেই বা আমার দশা কি হবে? আমার বুক দুর্ভাবনায় ধরফর করতে লাগল। বোকার মতো নিজের মৃত্যুকে নিজেই ডেকে এনেছি ভেবে মনে মনে অনুতাপ করতে লাগলুম। যতই ভয় পাই, আমি কিন্তু একেবারে স্থির হয়ে বসে রইলুম। দৃষ্টি আমার নিষ্পলক। আচম্বিতে আমার মাথার পিছনে ঝপাং করে কে আঘাত করলে। পর মুহূর্তে ভীষণ আতঙ্কে অবশ হয়ে মাচার ওপর থেকে আমি পড়ে যাচ্ছিলুম। সিংহটা নিশ্চয়ই পিছন দিক থেকে লাফ মেরে আমার মাচার উপরে উঠে এসেছে। কোনো রকমে সামলে গেলুম। না, সিংহ নয়, একটা পেঁচা। আমার স্থির দেহকে গাছের ডাল বা অমনি কিছু বলে ভুল করেছে। অতি সাধারণ ব্যাপার, উল্লেখযোগ্যই নয়, কিন্তু সময় বিশেষে সাধারণ ব্যাপারও কতখানি ভয়ানক হয়ে উঠতে পারে। পেঁচার ডানার ঝাপটায় যেই আমি চমকে উঠলুম, নিচে থেকে দুরন্ত সিংহটাও অমনি রেগে গো গো করে উঠল। আবার আমি স্থির হয়ে বসলুম, যদিও মনের ভিতর দিয়ে আমার উত্তেজনার স্রোত বয়ে চলেছে। সিংহটা আবার চোরের মতো আমার দিকে এগিয়ে আসছে। তার পায়ের শব্দ শুনলুম এবং অন্ধকারের ভেতরেও নিবিড়তর অন্ধকারের মতো তার দেহটা আমার সামনে জেগে উঠল। আর তাকে এগোতে দেওয়া উচিত নয়। যেটুকু দেখেছি সেইটুকুই যথেষ্ট। আমি বন্দুকের ঘোড়া টিপলুম। বন্দুকের আওয়াজের সঙ্গে সঙ্গে সিংহের সে কি ভয়ঙ্কর চিৎকার! একটা অন্ধকারের চেয়েও কালো ছায়া বিপুল এক লম্ফে দূরের ঝোপের উপরে ঠিকরে গিয়ে পড়ল। তারপর চারিদিকে লাফালাফি করতে লাগলো। আমি আর কিছু আন্দাজ করতে পারলুম না। কেবল গুলির পর গুলি বৃষ্টি করতে লাগলুম। তারপর ঘন ঘন আর্তনাদ, তারপর বারবার গভীর শ্বাস, তারপর আবার সব চুপচাপ। আমি বেশ বুঝলুম অন্তত একটা নরহন্তা শয়তানের লীলা খেলা জন্মের মতো ফুরিয়ে গেল। কিন্তু একসঙ্গে এই বন্দুকের ও সিংহের গর্জন স্তব্ধ রাত্রে আমাদের তাঁবুর ভিতরে গিয়ে পৌঁছতে দেরি লাগলো না। সারা অরণ্য শত শত মানুষের কণ্ঠস্বরে জাগ্রত হয়ে উঠল। দূর থেকে প্রশ্ন আসতে লাগলো, ব্যাপার কি? আমার কি কোনো বিপদ হয়েছে? চিৎকার করে আমি জানালুম, না, আমার কোনো বিপদ হয়নি, কিন্তু একটা মানুষখেকো দানব মারা পড়েছে। সঙ্গে সঙ্গে শত শত মানুষ এমন সমস্বরে গগনভেদী জয়ধ্বনি করে উঠল যে সেই বিরাট অরণ্যের সমস্ত পশুবোধ হয় অত্যন্ত বিস্ময়ে হতভম্ব হয়ে পড়ল। জঙ্গলের ফাঁকে ফাঁকে দেখা গেল শত শত আলো ছুটোছুটি করতে করতে এগিয়ে আসছে। অনেকে ঢোল বাজাচ্ছে এবং অনেকে বাজাচ্ছে শিঙা। তাঁবু খালি করে এক বিরাট জনতা আমার কাছে এসে পড়ল। আমি সবিস্ময়ে দেখলুম দলে দলে লোক এসে আমার সামনে নিচু হয়ে মাথা নামিয়ে অভিভূত স্বরে বলছে, হুজুর, আপনি গরিবের মা বাপ, আপনি ঈশ্বর প্রেরিত, আপনিই আমাদের রক্ষাকর্তা। তারা তখনই মরা সিংহটাকে ঝোপের ভিতর থেকে টেনে বার করতে চায়, কিন্তু আমি বাধা দিলুম। কি জানি, হয়তো সিংহটা কেবল আহত হয়েছে, হয়তো এখনো সে মরেনি। কেউ কাছে এগুলে হয়তো এখনো সে লাফ মেরে তার ঘাড় ভাঙতে পারে। আহত সিংহ অত্যন্ত সাংঘাতিক জীব। অতএব সে রাত্রের মতো সকলকে নিয়ে আমি খুশি মনে আবার তাঁবুতে ফিরে এলুম। ছাউনির ভিতরে সারা রাত ধরে মহা উৎসব, জয়ধ্বনি ও নাচ গান চলল। প্রভাতের অপেক্ষায় অধীর আগ্রহে আমি বসে রইলুম এবং ভালো করে ফর্সা হতে না হতেই আমি সদল বলে আহত বা নিহত সিংহটার উদ্দেশ্যে বেরিয়ে পড়লুম। মাটির ওপরে রক্তের দাগ দেখে সেই দাগ ধরে আমরা একটা ঘন ঝোপের ভিতরে প্রবেশ করলুম। কিন্তু কয়েক পা এগুতে না এগুতেই
আমাদের সামনে। ও কি? ও একটা প্রকাণ্ড সিংহ, আমাদের ওপরে লাফিয়ে পড়বার জন্যে গুড়ি মেরে আছে। বুকটা ছাত করে উঠল, কিন্তু তারপরেই বুঝলুম না, সিংহটা জ্যান্ত নয়। ওই অবস্থাতেই তার প্রাণ বেরিয়ে গেছে। কুলিদের আনন্দ দেখে কে? আমাকে তাদের কাঁধে তুলে নিয়ে তারা হাসতে হাসতে চেঁচাতে চেঁচাতে মৃত সিংহটার চারপাশ ঘিরে নাচতে আরম্ভ করলে। আনন্দের প্রথম উচ্ছ্বাস একটু শান্ত হবার পরেই সিংহের দেহটাকে আমি পরীক্ষা করে দেখলুম। হ্যাঁ, এরকম সিংহ বধ করতে পারা ভাগ্যের কথা বটে। মাথায় সে 3 ফুট 9 ইঞ্চি উঁচু ও লম্বায় হচ্ছে 9 ফুট 8 ইঞ্চি, এবং তার দেহটাকে তাঁবুতে বয়ে আনবার জন্যে 8 জন বলবান কুলির দরকার হয়েছিল। এই প্রথম নরখাতকের মৃত্যু সংবাদ দেশ দেশান্তরে ছড়িয়ে পড়তে দেরি লাগলো না। স্বচক্ষে তার গা থেকে ছাড়ানো চামড়াটা দেখবার জন্যে বহু দূর থেকে অসংখ্য কৌতূহলী লোক আমার তাঁবুর কাছে এসে ভিড় করতে লাগলো। প্রথম নরখাতকের মৃত্যুর পরই আমরা যে হাঁপ ছেড়ে বাঁচলুম, এ কথা কেউ যেন মনের কোণেও ঠাঁই না দেয়। দ্বিতীয় নরখাতক যে এখনো বেঁচে আছে, এ সত্য আমরা ভুলিনি। ভুলবার উপায়ও ছিল না, কারণ কিছুদিন যেতে না যেতেই সে নিজেই এসে তার অস্তিত্ব সম্বন্ধে আমাদের সচেতন করে তুললে। রেলপথের ইন্সপেক্টর এক রাত্রে নিজের বাংলোর ভিতরে বসে আছেন। হঠাৎ বাইরের বারান্দা থেকে একটা শব্দ এলো। কে যেন সেখানে দুমদুম করে পা ফেলে বেরিয়ে বেড়াচ্ছে। ইন্সপেক্টর ভাবলেন বোধহয় কোনো কুলি অতিরিক্ত মাতাল হয়ে বারান্দায় এসে গোলমাল করছে। তিনি রেগে মেগে ধমক দিলেন, ভাগো ইহাসে। ভাগ্যে তিনি দরজা খুলে বাইরে আসেননি, কারণ বারান্দার ওপরে ওত পেতে বসেছিল একটা সিংহ। মানুষ ধরতে না পেরে সিংহটা তখন নাচার হয়ে ইন্সপেক্টরের দুটো পোষা ছাগলকে বধ করলে, এবং সেইখানে বসে বসেই ছাগল দুটোকে পেটে পুড়ে তবে বিদায় হলো। খবর পেয়ে তখনই আমি ঘটনাস্থলে গিয়ে হাজির হলুম। সমস্ত দেখে শুনে স্থির করলুম সিংহের শুভাগমনের জন্যে আজকের রাতটা আমি এইখানেই কাটিয়ে দেব। কাছেই একটা খালি লোহার ঘর ছিল, এবং তার দেওয়ালে ছিল একটা গর্ত। সেখান দিয়ে বন্দুক ছোড়বার খুব সুবিধা। সন্ধ্যার আগেই ঘরের বাইরে বেঁধে রাখা হলো 3টে ছাগল, এবং ভিতরে গিয়ে আশ্রয় নিলুম আমি। ছাগলগুলো বাঁধা রইল একটা 2.5 মণ ভারী রেলের সঙ্গে। প্রায় সারা রাত কেটে গেল অত্যন্ত নিস্তব্ধতার ভিতর দিয়ে। ভোর যখন হয় তখন হঠাৎ শুনতে পেলুম ছাগল 3টের সঙ্গে সেই ভারী রেলটা কে হির হির করে টেনে নিয়ে যাচ্ছে। এ সিংহ না হয়ে যায় না। গর্তের ভিতরে বন্দুকের নল চালিয়ে তখনই তার উদ্দেশ্যে ঘন ঘন গুলি বৃষ্টি করলুম, কিন্তু অন্ধকারে আমার সমস্ত গুলি ব্যর্থ হল। সকাল হলে পর দলবল নিয়ে আমি সিংহের সন্ধানে বেরিয়ে পড়লুম। মাটির ওপরে ছাগল ও রেল টেনে নিয়ে যাবার স্পষ্ট চিহ্ন রয়েছে, সুতরাং সিংহটা কোন দিকে গেছে তা বুঝতে আমাদের কোনোই কষ্ট হলো না। প্রায় 1 পোয়া পথ পার হয়েই শোনা গেল একটা ঝোপের আড়াল থেকে সিংহের গর্জন। আমরা সেই ঝোপটার দিকে এগুতে লাগলুম। সিংহটা তখন খাপ্পা হয়ে আমাদের দিকে ছুটে এলো, কিন্তু জঙ্গলের ভিতর থেকে বেরুলো না। তাকে ছুটে আসতে দেখেই আমার সঙ্গে লোকজন যে যেদিকে পারলে চম্পট দিলে, কেবল মিস্টার উইঙ্কলার ছাড়া। খানিক পরে সিংহের আর কোনো সারা শব্দ না পেয়ে ঝোপের ভিতরে আমরা ইট পাটকেল ছুঁড়তে লাগলুম, তবু সব চুপচাপ। তারপর উকিঝুঁকি মেরেই বেশ বোঝা গেল সিংহ আর সেই অঞ্চলে নেই। আমাদের ভয় দেখিয়েই সে সরে পড়েছে। 3টে ছাগলের ভিতরে মাত্র একটাকে সে সাবার করতে পেরেছে। অসমাপ্ত ফলারের লোভে সিংহটা হয়তো আবার ফিরে আসবে, এই ভেবে আমি সেইখানেই খুব উঁচু একটা মাচান খাড়া করালুম, এবং রাতের অন্ধকার নামবার আগেই তার উপরে চড়ে বসলুম। কিন্তু আবার আজকের রাতটা একেবারে অনিদ্রায় কাটাবার শক্তি আমার ছিল না। তাই আমার বন্দুকবাহক
মহিনাকেও সঙ্গে রাখলুম, পালা করে রাত জাগবার জন্যে। মাচানের ওপরে শুয়ে আমি ঢুলছিলুম। হঠাৎ মহিনা আমার হাত টেনে ধরে চুপি চুপি বললে, সিংহ। এক লহমায় আমার তন্দ্রা গেল ছুটে। ধর্মরিয়ে উঠে বসে বন্দুকটা চেপে ধরে অপেক্ষা করতে লাগলুম। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। একটা ঝোপ সশব্দে দুলে উঠল এবং সঙ্গে সঙ্গে একটা সিংহ খুব সন্তর্পণে ঝোপের ভিতর থেকে বেরিয়ে মরা ছাগল দুটোর দিকে এগিয়ে আসতে লাগলো। সিংহটা যখন প্রায় আমার মাচানের নিচে এসে পড়ল, তখনই আমি একসঙ্গে বন্দুকের দুটো নলের গুলি ত্যাগ করলুম। সানন্দে আমি দেখলুম দুটো গুলির চোটে সিংহটা তখনই মাটির উপরে আছড়ে পড়ল। একেবারে তাকে সাবার করবার জন্যে তাড়াতাড়ি আমি আরেকটা বন্দুক নেবার জন্যে ফিরলুম, কিন্তু সেই ফাঁকে সিংহটা চটপট উঠে পড়ে সাত করে অদৃশ্য হয়ে গেল। তার দিকে বারংবার গুলি ছুঁড়েও কোনো ফল হলো না। কিন্তু সিংহটা যখন রীতিমতো জখম হয়েছে, তখন কাল সকালে তাকে যে আবার খুঁজে বার করতে পারবো এ বিশ্বাস আমার ছিল। তাই হতাশ হয়ে পড়লুম না। সকালের আলো যেই পদ্মের মতো পবিত্র শুভ্রতা নিয়ে পূর্বাকাশে ফুটে উঠল, অমনি আমাদেরও খোঁজা শুরু হলো। আতক্রোশ পর্যন্ত মাটির ওপরে রক্তের দাগ পাওয়া গেল, কিন্তু তারপরেই এলো শুকনো পাহাড়ে জমি। রক্তের দাগ সেখানে এরই মধ্যে শুকিয়ে মিলিয়ে গিয়েছে। মিছেই হলো আমাদের সমস্ত খোঁজাখুঁজি। পলাতক সিংহের আর কোনো পাত্তা পাওয়া গেল না। এরপর একে একে 10 দিন কাটল। পশুরাজের কোনোই সন্ধান নেই। আমরা মনে মনে এই ভেবে আশ্বস্ত হলুম যে আহত সিংহটা হয়তো বনের ভিতরেই অক্কালাপ করেছে। তবু বলা তো যায় না। কুলিদের বলে দিলুম রাত্রিবেলায় খুব সাবধানে থাকতে। কথায় বলে সাবধানের মার নেই। ভাগ্যিস কুলিরা আমার উপদেশ শুনেছিল, কারণ এক রাত্রে তাঁবুর ভিতর থেকে হঠাৎ শুনলুম বাইরের গাছের ওপর থেকে একদল কুলি মহা আতঙ্কে চিৎকার করছে। চেঁচিয়ে জিজ্ঞাসা করলুম, ব্যাপার কি? উত্তরে শুনলুম একটা সিংহ তাদের ধরবার জন্যে গাছের ওপরে চড়বার চেষ্টা করছে। চাঁদ তখন মেঘে ঢাকা পড়েছে। চারিদিকে পিচের মতো কালো অন্ধকার। এই সময়ে তাঁবুর বাইরে যাওয়া আর আত্মহত্যা করা একই কথা। কাজেই সিংহটাকে ভয় দেখাবার জন্যে তাঁবুর ভিতর থেকেই বার কয়েক বন্দুক ছুড়লুম। ফলে সে আহত না হলেও আমাদের উদ্দেশ্য সিদ্ধ হলো। সে আর গাছে চড়বার চেষ্টা না করে পালিয়ে গেল। পরদিন প্রভাতে শুনলুম কেবল গাছ নয়, সিংহটা প্রত্যেক তাঁবুর ভিতরেই মাথা গলাবার চেষ্টা করেছিল। বিষম তার আস্পর্ধা। আবার যদি পশুরাজ ক্ষুধার চোটে এদিকে আসে, এই আশায় আমি সেই কুলিদের গাছে উঠে আজকের রাতটা কাটাবো বলে ঠিক করলুম। সন্ধ্যার সময়ে গাছে উঠছি, হঠাৎ একটা ডাল থেকে একটা বিষধর সাপ ফোঁস করে উঠল। আমিও তরাক করে মাটিতে এসে অবতীর্ণ হলুম। একজন কুলি একটা লম্বা ডান্ডার চোটে সাপটার কামড়াবার স্বাদ তখনই মিটিয়ে দিলে। সে রাত্রি ছিল খুবই সুন্দর। আকাশে মেঘ নেই, চাঁদের আলোয় চারিদিক ধপধপ করছে। সমস্ত বনটাকে দেখাচ্ছে একখানি চমৎকার ছবির মতো। রাত 2টো পর্যন্ত আমি জেগে রইলুম। তারপর মহিনার হাতে বন্দুক দিয়ে একটু ঘুমিয়ে নেবার চেষ্টা করলুম। গাছের গুড়িতে ঠেস দিয়ে দিব্য আরামে ঘুমোচ্ছি। আচম্বিতে কেন জানি না আমার ঘুম গেল ভেঙে। মহিনাকে শুধলুম সে সন্দেহজনক কিছু দেখেছে কিনা। মহিনা বললে, না। চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে আমিও কিছু আবিষ্কার করতে পারলুম না। আশ্বস্ত হয়ে আবার নিদ্রাদেবীকে ডাকবার উপক্রম করছি। হঠাৎ মনে হলো দূরের ওই নিচু ঝোপের কাছে কি যেন একটা নড়ে উঠল। ভালো করে খানিকক্ষণ তাকিয়ে থেকেই বুঝলুম, না, আমার ভুল হয়নি, সিংহই বটে। সেও আমাদের লক্ষ্য করছে। হতভাগার স্বাদ আমাদের ধরে পেটের ভিতরে পড়ে। সেই আশায় সে চোরের মতো
এ ঝোপ থেকে টপ করে ও ঝোপে গিয়ে ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। পরিষ্কার চাঁদানো রাত, তার সমস্ত লুকোচুরি যে আমরা দেখতে পাচ্ছি এটুকু তার মাথায় ঢুকল না। তার ভাবভঙ্গি দেখেই স্পষ্ট বোঝা গেল যে মানুষ শিকারের ভীষণ খেলায় সে খুবই ওস্তাদ। আমি আর ইতস্তত করলুম না। কি জানি, দেরি করলে সে যদি আবার আমাদের ফাঁকি দেয়। যখন সে আমাদের কাছ থেকে মাত্র 20 গজ দূরে আছে, তার বুক টিপ করে তখনই আমি বন্দুকের ঘোড়া টিপলুম। গুলি যে তার বুকে গিয়ে লাগলো এও আমি বুঝতে পারলুম, কিন্তু গুলি খেয়েই সে লাফাতে লাফাতে পালাতে লাগলো। ওপরে ওপরই আরও 3 বার বন্দুক ছুড়লুম। এবং আবার তার আর তো গর্জন শুনে বুঝতে পারলুম যে আমার শেষ গুলি ঠিক তার গায়ে লেগেছে। কিন্তু তবু সে মাটিতে কুপোকাত হলো না, জঙ্গলের ভিতরে কোথায় মিলিয়ে গেল। অধীরভাবে অপেক্ষা করতে লাগলুম, কখন ভোর হয়, কখন ভোর হয়। রাত কাটল, আমিও গাছ থেকে নামলুম। মহিনা এবং আরেকজন লোককে নিয়ে আমি চললুম আহত সিংহের খোঁজে। মাটির ওপরে রক্তের রেখা, পথ ভোলবার সম্ভাবনা নেই। বেশি দূর এগুতে হলো না। জঙ্গলের ভিতরে খুব কাছেই ওই তো সিংহের গর্জন। ঝোপঝাড়ের ফাঁক দিয়ে উকি মেরে দেখলুম সিংহটা আমাদের দিকে ক্রুদ্ধ দৃষ্টিপাত করে গড় গড় করছে। তার ভয়ানক দাঁতগুলো বেরিয়ে পড়েছে। সাবধানে লক্ষ্য স্থির করে গুলি ছুড়লুম। পর মুহূর্তে কান ফাটানো ও প্রাণ কাঁপানো চিৎকার করে আমাদের উপরে সে ঝাঁপিয়ে পড়ল। আবার আমি বন্দুক ছুড়লুম। গুলির চোটে মাটিতে ঠিকরে পড়েই আবার সে দাঁড়িয়ে উঠল এবং প্রচণ্ড বেগে হা করে আমাদের দিকে ধেয়ে এলো, মূর্তিমান মৃত্যুর মতো। ফের গুলি ছুড়লুম, কিন্তু তবু সে দুর্দান্ত সিংহের গতিরোধ হলো না। এই সিংহ কি অমর? আমার পাশেই ছিল মহিনা। তার হাত থেকে অন্য বন্দুকটা নেবার জন্যে পাশের দিকে হাত বাড়ালুম, কিন্তু বন্দুক পেলুম না। চমকে চেয়ে দেখি মহিনা আমার পাশে নেই। কি সর্বনাশ! সিংহের সেই ভয়াবহ মূর্তি দেখে মহিনা ও তার সঙ্গী পিটটান দিয়েছে এবং এতক্ষণে তারা আমার বন্দুক ও তাদের পৈতৃক প্রাণ নিয়ে খুব চ্যাঙা একটা গাছের টঙে গিয়ে উঠেছে। আমার সামনে রুদ্রমূর্তি সিংহ এবং আমার হাতে একটা শূন্য বন্দুক। অবস্থাটা খুব আরামের নয়। সে অবস্থায় কি আর করি? আমিও মহিনার পথ অনুসরণ করে দৌড়ে গিয়ে একটা গাছের ওপরে চড়বার চেষ্টা করতে লাগলুম, কিন্তু আমার সে চেষ্টা ব্যর্থ হতো নিশ্চয়ই, যদি না আমার একটা গুলি লেগে তার পিছনের একখানা পা ভেঙে না যেত। কিন্তু সেই অবস্থাতেই খোঁড়াতে খোঁড়াতে সে আরেকটু হলেই আমাকে ধরে ফেলেছিল। বদমাশ মানুষখেকো সিংহটা যখন দেখলে আমিও তার নাগালের বাইরে এসে পড়েছি, তখন সে আবার খোঁড়াতে খোঁড়াতে ঝোপের দিকে ফিরে চলল। কিন্তু ততক্ষণে মহিনা হাত বাড়িয়ে আমাকে আমার বন্দুকটা ফিরিয়ে দিয়েছে এবং আমিও কাল বিলম্ব করলুম না। আর এক গুলিতে দুরাত্মাকে একেবারে মাটির ওপরে পেরে ফেললুম। সিংহটা আর নড়েও না, চড়েও না, আপত একেবারে চুকে গেছে। বিপুল আনন্দে ও উৎসাহে আমি গাছের আশ্রয় ছেড়ে আবার মাটির ওপরে অবতীর্ণ হলুম। কিন্তু কি ভয়ানক ব্যাপার! সিংহটা তো মরেনি। আমাকে দেখেই এক লাফে সে উঠে দাঁড়ালো এবং জ্বলন্ত চোখে দাঁত মুখ খিচিয়ে আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু এবারে আমার হাতে ছিল ভর্তি বন্দুক। একটা গুলি তার বুকে ও আরেকটা তার মাথায় ছুঁড়তেই সিংহটা হলো পপাত ধরণী তলে। কিন্তু তখনও সে কাবু হয়ে পড়ল না। বিষম বিক্রমে মাটির উপর থেকে একটা গাছের ডাল তুলে নিয়ে কামড়াতে কামড়াতে সে প্রাণ ত্যাগ করল, সত্য সত্যই বীরের মতো। ক্রমাগত বন্দুকের আওয়াজ শুনে ছাউনির কুলিরা ততক্ষণে ঘটনাস্থলে এসে হাজির হয়েছে। তাদের শেষ শত্রুর পতন দেখে
তারা যেন আনন্দে উন্মত্ত হয়ে উঠল। সিংহের ওপরে তাদের এমন আক্রোশ যে আমি যদি বাধা না দিতুম তাহলে মৃত পশুরাজের দেহটা তারা নিশ্চয়ই তখনই টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলত। মাপজোক নিয়ে দেখা গেল দ্বিতীয় সিংহটা মাথায় 3 ফিট 11.5 ইঞ্চি উঁচু এবং লম্বায় 9 ফিট 6 ইঞ্চি। তার দেহের ভিতর থেকে পাওয়া গেল 7টা গুলি। দ্বিতীয় নরখাদকের মৃত্যু সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই আবার আমার তাঁবুর কাছে দেশ বিদেশের লোক এসে জমায়েত হলো। শয়তানের দেহ এবং শয়তানকে যে বধ করেছে তাকে দেখবার জন্যে সকলের আগ্রহের আর সীমা পরিসীমা নেই। সবচেয়ে আনন্দিত হলুম আমি, যখন পলাতক কুলিরা আবার ফিরে এসে কাজে যোগ দিলে। একটি সুন্দর রৌপ্যপাত্রে তাদের কাছ থেকে আমি যে অভিনন্দন লিপি পেলুম তা হচ্ছে এই: মহাশয়, আমরা আপনার কর্মচারীরা এই রৌপ্যপাত্রটি স্মৃতিচিহ্নরূপে আপনাকে উপহার দান করছি, কারণ আপনার সাহসের জন্যেই আমরা 2টো মানুষখেকো সিংহের কবল থেকে উদ্ধার পেয়েছি। আপনার নিজের প্রাণকে বিপদগ্রস্ত করেও আপনি আমাদের রক্ষা করেছেন। আপনি দীর্ঘজীবন, সুখ ও শান্তি লাভ করুন। আপনার অনুগত ও কৃতজ্ঞ ভৃত্য, বাবু পুরুষোত্তম হুরজি পুরমার, রেলপথের ওভারসিয়ার। তারিখ সাভো, 30শে জানুয়ারি 1899। এই রৌপ্যপাত্রটি আমি আমার গৌরবজনক ও বহুশ্রমলব্ধ উপহার বলে সযত্নে রক্ষা করছি।